সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। দেখো, অন্যান্য দিনের মতো তোমাদের সামনে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অনুপাতের একটি অঙ্ক দেওয়া আছে। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 7:5। দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য অপেক্ষা 30 টাকা কম হলে বই দুটির মূল্য নির্ণয় করো। বলা হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য, তাহলে এখানে অনুপাত হলো 7:5। তাহলে এই 7 হলো প্রথম বইয়ের আর 5 হলো দ্বিতীয় বইয়ের। তাহলে বলা আছে দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য অপেক্ষা 30 টাকা কম। দ্বিতীয় বইয়ের কোনটা? এই 5 হলো দ্বিতীয় বইয়ের আর এই 7 হলো কি প্রথম বইয়ের। তাহলে এখানে দেখো অনুপাতে যদি খেয়াল করি তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে 5 কিন্তু 7 থেকে ছোট। আর এখানে টাকা হিসেবে আছে কি দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য থেকে কি 30 টাকা কম। তাহলে আমরা এটাকে সমাধান করতে পারি। দেখো সমাধান, ধরি প্রথম বইয়ের মূল্য সমান 7x টাকা। এই অনুপাতের এই টাইপের অঙ্কগুলোতে সবসময় চলক সহ ধরে করবা, একবার সহজেই সমাধান করা যাবে, সহজ হবে। দ্বিতীয় বইয়ের মূল্য, এখানে 7x কেন লিখলাম? এখানে অনুপাতটা কত? 7:5। 7:5 এটা হলো প্রথম বইয়ের, 7 ভাগ হলো প্রথম বইয়ের, তাহলে 7x লিখলাম চলক সহ। আর দ্বিতীয় বইটা কত হবে? দ্বিতীয় বইটা হলো 5 ভাগ, তার মানে কি এখানে লিখবো 5x টাকা। এখন এই দুইটা টাকা হিসেবে আনছি, আমাদের ছিল অনুপাত, আমরা এখান থেকে অনুপাতটা ভেঙে কি নিয়ে আসলাম? টাকায় নিয়ে আসলাম। এখন এই দুইটা টাকার পার্থক্য কত? 30 টাকা। তাহলে আমরা প্রশ্ন লিখতে পারি, প্রশ্ন মতে 7x - 5x = 30, বা দুইটা বিয়োগ করো, 2x = 30। x এর সাথে 2 গুণাকার আছে, x থাকবে ওই পাশে গিয়ে 2 ভাগ হবে, তাহলে x সমান কত? 15। তাহলে x সমান কত? 15। এখন আমার চাইছে বই দুটির মূল্য নির্ণয় করো। বই দুটার দাম কিন্তু এখানে 7x আর 5x। তাহলে এখানে যদি আমরা মান বসে দিই তাহলে প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের 7x টাকা। তুমি ডাইরেক্ট একবারে মান বসিয়ে দিতে পারো, বোঝানোর জন্য আমি 7x লিখলাম। তাহলে 7 গুণ x টা গুণ আছে, x এর মান কত? 15, এত টাকা। 5 সাথে 35 এর 5 হাতে 3 7, তাহলে 105 টাকা প্রথম বইয়ের মূল্য। আর দ্বিতীয় বইয়ের মূল্য কত? 5x টাকা, তাহলে 5x টাকা। তাহলে 5 এর সাথে গুণ আছে, গুণ দিলাম, x এর মান কত? 15, 5 15 75। তাহলে এই হলো প্রথম বইয়ের মূল্য কত? 105 টাকা, আর দ্বিতীয় বইয়ের মূল্য হলো 75 টাকা। একেবারে ইজি একটি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। একটি দেওয়া আছে, একটি সমীক্ষায় দেখা যায় একটি শহরে 12 লক্ষ জনসংখ্যার মধ্যে 15% মুখে মাস্ক ব্যবহার করে না। সেই শহরে কতজন মানুষ মাস্ক ব্যবহার করে? কি বলা আছে? মোট লোক সংখ্যা হলো 12 লক্ষ, এর মধ্যে 15% মুখে মাস্ক ব্যবহার করে না। তাহলে 15% কার 15%? এই 12 লক্ষ এর। তুমি যদি এটা ভেঙে করো, ক্লাস 5 এ করে আসছো যে 100 এর মধ্যে 15 জন, একের মধ্যে কত? 12 লক্ষের মধ্যে কত, তাহলে কিন্তু অঙ্কটা বড় হবে। তাহলে তুমি কি করতে পারো যে এই যে 15% মাস্ক ব্যবহার করে না, এই 15% কার 15%? মনে রাখবা মোট যত তার 12 লক্ষ এর। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে এর করি তাহলে মাস্ক ব্যবহার করে না কিন্তু এটা বেরিয়ে আসবে। আর টোটাল যেহেতু 12 লক্ষ, যারা মাস্ক ব্যবহার করে না ওই টোটাল 12 লক্ষ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? কতগুলো মানুষ মাস্ক ব্যবহার করে এটা বের হবে। একদম সহজ একটি প্রশ্ন। দেখো, তাহলে মুখে মাস্ক ব্যবহার করেন ও ব্যবহার করে না ব্যবহার করে না কত? 15%। কার 15%? আবার বলতেছি যে এখানে মুখে মাস্ক ব্যবহার করে না 15%, কার 15%? ওই মোট যত থাকবে তার। তাহলে 12 লক্ষ এর 12 লক্ষ, তাহলে এই যে 12 লক্ষ হয়ে গেছে না? এই যে 12 লক্ষ, তাহলে এই 12 লক্ষ এর শতক হাজার, তাহলে 12 লক্ষ এর কত? 15%। আচ্ছা, এখন আমরা জানি পার্সেন্ট হলে কি হয়? নিচে 100 আসে,
তাহলে আমরা পার্সেন্টটা তুলে দিব, পার্সেন্ট তুলি, উপরে 15, নিচে 100। যদি আমরা এটা এটা কাটি, দুইটা শূন্য যদি কেটে দিতে যাবে 100 দিয়ে যদি কাটি, 1 এখানে 100 দিয়ে কাটো, 12, 3টা শূন্য থাকবে। আচ্ছা, তাহলে এখন গুণ করি, এটা 15 আর 12, 0, 1, 2, 3, 5, 1, 0, 8, 1, 1, 8, 0, 180, তাই না? আর এখানে আছে 3টা শূন্য, এতজন, তাহলে দেখো মুখে মার্কস ব্যবহার করে না কত, এতজন, কত 1,80,000, 1,80,000 জন মুখে মার্কস ব্যবহার করে না। তাহলে এখন প্রশ্ন চাইছে যে সে শহরে কতজন মানুষ মার্কস ব্যবহার করে, তাহলে মোট লোক সংখ্যা কত আমার 12 লক্ষ। এই 12 লক্ষ লোকের মধ্যে 1,80,000 লোক মার্কস ব্যবহার করে না, তাহলে এই 12 লক্ষ হচ্ছে যারা ব্যবহার করে না, ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা, মার্কস কতজন ব্যবহার করে এটা পাবো। সুতরাং মার্কস ব্যবহার করে, তাহলে বিয়োগ করো 12 লক্ষ থেকে বিয়োগ করি, বিয়োগটা করে দেখি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4টা শূন্য। হ্যাঁ, আচ্ছা, পরে 10 থেকে 8 বাদ দিলে থাকবে 2, 1, 0, 1। দেখো আমার এটা কত আসতেছে, 10,20,000, 10,20,000 লোক কি হয় আমার মার্কস ব্যবহার করে। তাহলে এটা আমার উত্তর। তাহলে মার্কস ব্যবহার করে কত, 10,20,000 জন। এখানে কমা দিবা না, দশমিক হয়ে যাবে, আবার সাবধান দিতে হবে। তাহলে এটা হলো আমার উত্তর, একদম সোজা একটি অঙ্ক। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আরেকটি প্রশ্ন লিখে রেখেছি, দেওয়া আছে a, a plus d, a plus 2d, a plus 3d, a plus 4d, a plus 10d উপাত্ত সমূহের গড় কত। দেখো তোমাদের আমি যে প্রথম ক্লাস করেছিলাম সূত্রের, হ্যাঁ, প্রথম যে সূত্রের ক্লাস করেছিলাম, সেই প্রথম ক্লাস অথবা দ্বিতীয় দুই সূত্রের উপর আমি 2টা ক্লাস নিয়েছিলাম। যারা দেখোনি ওই ক্লাসটা দেখে আসবা। দেখো ওইখানে আমরা ক্রমিক ধারার গড় নির্ণয়ের একটা সূত্র লিখেছিলাম। ক্রমিক ধারার গড় সূত্র ছিল এরকম, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। আশা করি মনে পড়েছে যারা ক্লাসটা করেছিলে। ক্রমিক ধারার গড় হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। এটা দেখো তুমি যদি একটু লক্ষ্য করো, এটা সেই ক্রমিক ধারার একটা অঙ্ক। কি হবে দেখো, আমি যদি এই দ্বিতীয় পদ কত, a প্লাস ডি, এই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বাদ দিই, তাহলে a প্লাস ডি, এখান থেকে বাদ দিচ্ছি আমি কোনটা, প্রথম পদ। তাহলে ডি ডি এ কাটা যাবে, থাকবে কি ডি। আবার তুমি এই তৃতীয় পদ থেকে এই দ্বিতীয় পদ বাদ দাও, দেখো a প্লাস 2d, এখান থেকে বাদ দাও দ্বিতীয় পদ কত আছে, a প্লাস ডি। তাহলে a প্লাস 2d মাইনাস a প্লাস মাইনাস মাইনাস ডি। দেখো তাহলে এই প্লাস আর এ মাইনাস এ, হ্যাঁ, বাদ যাবে, বিয়োগ হয়ে কারেন্ট চলে যাবে, আর 2d থেকে একটা ডি চলে গিয়ে থাকবে কি ডি। একইভাবে তুমি যদি এই তৃতীয় পদ থেকে এই দ্বিতীয় পদটা বাদ দাও, দেখো কি হয়, a প্লাস 3d মাইনাস a প্লাস 2d। ওকে, a প্লাস 3d মাইনাস a প্লাস মাইনাস মাইনাস 2d। তাহলে দেখো প্লাস এ মাইনাস এ বিয়োগ হয়ে ভ্যানিশ, 3d থেকে 2d মাইনাস করলে কত হবে, শুধু d। তাহলে দেখো এর আমি 3টা উদাহরণ দেখেছি। যদি আমরা পরেরটা থেকে পরের পদটা থেকে যদি পূর্বের পদটা আমরা কি করি, বাদ দেই, প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার পার্থক্য কত, ডি। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, ডি। এই যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি সেম, এটাকে বলা হয় সমান্তর ধারা। সমান্তর ধারার একটি অঙ্ক এটা। এটাকে আমরা ক্রমিক ধারাও বলতে পারি,
যে ক্রমিক ধারার গড় এই টাইপের যদি ধারা দেওয়া থাকে আর যদি প্রতি ক্ষেত্রে দেখো এরকম পার্থক্য সেম, তাহলে বুঝে নেবা এটা হলো একটা সমান্তর ধারার অঙ্ক। এই সমান্তর ধারার অঙ্কের তোমার গড় নির্ণয়ের এই সূত্রটা হলো আমার এখানে। সূত্রটা হলো কি, ক্রমিক ধারার গড় নির্ণয়ের সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে আমার এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজেই অঙ্কটা দেখো করে ফেলতে পারবো। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা সমাধান করি। সমাধান, তাহলে এখানে দেখো এখানে প্রথম পদটা কি, তা না লিখলেও চলে, ক্যাট পরীক্ষা দিয়ে তোমরা, আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি, তোমরা লিখবা না, তোমরা ডাইরেক্ট সূত্র প্রয়োজন নেই, সূত্র অ্যাপ্লাই করে ডাইরেক্ট মান বের করে ফেলবা। প্রথম পদটা কত আমার এ, আর শেষ পদটা কি, শেষ পদটা কত আছে আমার এ প্লাস টেন ডি। তাহলে এই দুইটা আমার লাগবে সূত্র মতো, আমি একটু আগে সূত্র লিখেছিলাম। তাহলে সেখানে আমি সূত্র অ্যাপ্লাই করে আমি কি করব, জাস্ট গড়টা বের করবো। তাহলে সুতরাং গড়, তাহলে সূত্রটা কি ছিল, প্রথম পদ যোগ শেষ পদ। তোমাদের এই সূত্র কিন্তু লেখার প্রয়োজন নাই, সূত্র মুখে মনে মনে তুমি মুখে মুখে হিসাব বলে তুমি জাস্ট মাথা বসাই দিবা, আমি বোঝানোর জন্য তোমাদের সূত্র লিখছি। এই দেওয়া আছে, এগুলো লেখার দরকার নাই। প্রথম পদ কত এ, আর শেষ পদ কত এ প্লাস টেন ডি। তাহলে এই দুটো যোগ করলাম, ভাগ কত 2, ইংলিশে দাও। তাহলে এ যোগ করলে কত 2a, আর এখানে কত 10d বাই 2। দেখো আমরা এখানে এই দুইটা থেকে 10 কমন নিতে হয়, 2 কমন নিতে পারি। দেখো একটু বোঝানোর জন্য ভেঙে দিই, এখানে আমরা 10 কে 2 into 5 দিয়ে লিখতে পারি। আচ্ছা আমি এখানে তোমাকে ভেঙে দেখাচ্ছি, যারা পারো তারা এখানে করে দিবা। এই 10 কে আমি কি লিখতে পারি 2 into 5 দিয়ে লিখতে পারি কিনা, লিখতে পারি, 5 গুণে 10। এখন তুমি এই এর সাথে 2 গুণাকার আছে, এই 5 এর সাথে 2 গুণাকার আছে, তাই কিনা? তাহলে এই দুইটা থেকে তুমি কি করতে পারো 2 কমন নিতে পারো। 2 কমন নিলে কি থাকবে, এখানে 2 তো চলে আসলো, কমন নেওয়া মানে ভাগ করা, তুমি এটাকে ভাগ করে দাও, যত কমন নিবা তত ভাগ করে দাও। 2 এর থেকে আমি 2 কমন নিছি, তাহলে আমি এই 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কার থাকবে কি এ, তাহলে এখানে এ থাকবে। আসলে বুঝতে পেরেছো? আবার সেম ভাবে 2 into 5d থেকে আমি 2 কমন এনেছি, এই পুরাটা থেকে আমি 2 কমন এনেছি। তাহলে তুমি যদি এই 2 into 5d কে 2 দ্বারা ভাগ করো, কমন নেওয়া মানে কি ভাগ করা, এই 2 কেটে দেব, থাকবে কি 5d। তাহলে এখানে কি থাকবে 5d। আসলে বুঝতে পেরেছো? তাহলে দুইটা থেকে 2 কমন নিয়ে আসলাম, এখানে 2 চলে আসছে, থাকবে কি a, a প্লাস এখানে 2 চলে আসছে, এখানে কমন নিয়ে আসছে, থাকবে কি 5d, আর নিচে 2 এই 2। তাহলে এই 2 কাটা, তাহলে এখানে থাকছে কি a প্লাস 5d। এটাই আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো।